সমুদ্রের উত্তাল গর্জনের ন্যায় বুকের ভিতর কষ্টগুলো ঢেউয়ের মতো আছড়ে পড়ছে। প্রচণ্ড ঝড়ে গাছগুলো নুয়ে গিয়ে অনেক সময় যেমন ভার সইতে না পারে, স্থির না থাকতে না পেরে কখনো গোড়া বা মাঝখান থেকে ভেঙে পড়ে। নিহির পরিবার, উপমার পরিবার, আমান এবং জান্নাত মনও কষ্ট সহ্য করতে না পেরে ক্লেশের আচ্ছন্নিত হয়ে খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে। সকলের কষ্টগুলো যেন একই সুতোয় গাঁথা, যে সুতো গিটে গিটে রয়েছে শুধু ক্লেশ বসবাস। কোথায় খুঁজবে বা কোথায় খুঁজলে দেন হদিস মিলবে তার কোনো কুল কিনারাই খুঁজে পাচ্ছে না কেউ। ছেলে মানুষ নাকি সবার সামনে কাঁদতে পারে না, কিন্তু এদিকে আমানের চোখে পানিও বাত মানছে না, নিজেকে শান্ত করতে পারছে না কোনোভাবেই। নিহিকে হারিয়ে ফেলার ভয় কাবু করে ফেলছে তাকে, স্থির থাকতে পারছে না, নিজেকে শেষ করে ফেলতে ইচ্ছে করছে। এখন একটু শান্তি দরকার, শক্তি দরকার। নিহি ব্যতীত আর যার কাছে আমান শান্তি খুঁজে পায় তিনি হচ্ছেন অনামিকা রহমান। মায়ের কোলে মাথা রাখলে মনের শান্তি হবে, মাথা কাজ করবে। নিহিকে খোঁজার জন্য লোক লাগিয়েছে সব জায়গায়। বাড়িতে গিয়ে কলিং বেল বাজানোর পর দরজা খুলে দেয় অনল। এত রাতে আমানকে দেখে অবাক কম হয়নি। রাত তখন ৩টার বেশি সময়। আমান জিজ্ঞেস করে, মা কোথায়? ঘুমাচ্ছে। আমান ভিতরে যাওয়ার পর অনল দরজায় লাগিয়ে দেয়। তীক্ষ্ণ দৃষ্টিতে আমানকে পর্যবেক্ষণ করে বোঝার চেষ্টা করে লুকানো কোনো কথা কি আছে। আমানকে এর আগে কখনো এত বিধ্বস্ত লাগেনি। অনল জানে নিহিকে তার ভাই কতটা ভালোবাসে। নিহির সঙ্গে ঝামেলা হওয়ার কথা নয়, আর হলেও এত রাতে নিহিকে রেখে তো আসবেই না, নাকি অন্য কোনো কাহিনী লুকিয়ে আছে। তর সইতে না পেরে অনল জিজ্ঞেস করে ফেলে, কোনো সমস্যা? মাকে ডাকবো? না, এখন ডাকতে হবে না। অনল আমানের পাশে বসল। এই মুহূর্তে আমানের ভিতর থাকা কথাগুলো জানা অতীব জরুরি। হতে পারে কোনো কথায় জড়িয়ে আছে নিহি। ভাইয়ের কাঁধে হাত রেখে বলল, আমায় বলো কি হয়েছে ভাইয়া। আমার লম্বা শ্বাস নিল, ঠোঁট কামড়ে কান্না থামানোর বৃথা চেষ্টা করলো। ক্ষণকাল স্তব্ধ থেকে বলল, নিহুকে খুঁজে পাচ্ছি না। অনল আঁতকে উঠল। বুকের ভিতর তীর প্রবেশ করলে যতটা ব্যথা অনুভব হয়, এখনও ঠিক ততটা অনুভব হচ্ছে অনলের। নিহি একমাত্র শত্রু ছিল সামিয়া। সামিয়াকে তো অনল শেষ করে দিয়েছে, তাহলে নিহি নিরুদ্দেশ পেছনে কে রয়েছে? ঝিঝি পোকা আওয়াজ আসছে। অনতিদূরে কোথায় কুকুরদের আর্তনা শোনা যাচ্ছে। ঈশা কেঁপে ওঠে নিহি। অনামিকা ম্যাম কিছুটা দূরে দাঁড়িয়ে কয়েকটা ছেলের সঙ্গে শলা পরামর্শ করছে। নিহি কিছুতে বিশ্বাস করতে ইচ্ছে করছে না অনামিকা ম্যাম যে ওকে কিডন্যাপ করেছে, যে ম্যামকে নিজের আদর্শ মানত, যাকে মন থেকে শ্রদ্ধা করত, তার এমন নিকৃষ্ট রূপ সহ্য সীমার বাহিরে। কেন করছেন তিনি এমন? কি স্বার্থ আছে তার? শুধুমাত্র অনলের জন্য কি তিনি এতটা নিচে নেমেছেন? বুক ফেটে কান্না আসছে নিহির। চোখের পত্রপল্লব অশ্রুসিক্ত আচ্ছন্নিত, দুগালে রয়েছে চোখের জলের ধারা। কিছু অশ্রু গাল গড়িয়ে ঠোঁটের কোণায় গিয়ে ঢোকে, যার দরুণ নোনতার স্বাদ জিভে গ্রহণ করে। নিহির মনে মনে চাইছে কিছু মিরাক্কেল হোক, অথবা এটা দুঃস্বপ্ন হোক। ঘুম ভেঙে গেলেই যেন দেখতে পায় এটা সত্যি একটা দুঃস্বপ্ন ছিল। আর দুঃস্বপ্ন যদি হয়, তবে এই স্বপ্নটি হবে নিহির দেখা সবচেয়ে বাজে স্বপ্ন। আর কিছু না হোক, শুধুমাত্র নীরব বেঁচে থাক, আর যাকে নিজের আদর্শ মানত তার নিকৃষ্ট রূপ মিথ্যে হয়ে যাক। হ্যাঁ, ঠিক এই দুটো কারণে নিহি চাচ্ছে একটা দুঃস্বপ্ন হোক। চাইলে কি হবে? মুছে যাবে এত সহজে সব গ্লানি? হাই হিলের খটখট শব্দে চোখ মেলে সামনের দিকে তাকায়। চোখ বন্ধ করে এতক্ষণ আল্লাহর কাছে মিরাক্কেল কিছু হোক চাইছিল নিহি। অনামিকা রহমান ঠোঁটে হাসে, খুব কুৎসিত হাসি। আগে তিনি গম্ভীর থাকলেও তার স্নিগ্ধ অপরূপ লাগত। সেসব কি তাহলে অভিনয় ছিল? মানুষ এতটা নিখুঁত অভিনয় কি করে করতে পারে? একজন চেয়ারে এগিয়ে এলো। অনামিকা রহমান চেয়ারটি নিহির সামনে রেখে মুখোমুখি বসলেন। বিদ্রূপভাবে হেসে বলেন, মনের ভিতর অনেক প্রশ্ন জমা রয়েছে, তাই না? নিহি মুখ বাঁধা, কোনো উত্তর দিতে পারল না, শুধু অসহায় চাউনি নিক্ষেপ করে তাকিয়ে রইল। তিনি আবার বলেন, তুমি জানো এখানে তোমায় কেন নিয়ে এসেছি?
এবারও যখন নিহি কোনো উত্তর করল না তখন তিনি খেয়াল করলেন ওর মুখ বাঁধা। পাশে দাঁড়ানো ছেলেটিকে ইশারা করলাম মুখের বাঁধন খুলে দিতে। ছেলেটি বাঁধন খুলে দিতেই ফোঁস করে দম নিল নিহি। অনামিকা ম্যাম হাসলেন। নিহি কাঁদো কাঁদো করে বলল, আমি বিশ্বাস করতে পারছি না আপনি। এবার শব্দ করে কেঁদে ফেলল নিহি। তিনি জয়ের মতো বিদঘুটে বিদ্রুপাত্মক শব্দ করে বললেন, আহারে, বিশ্বাসটা তাহলে অর্জন করতে সক্ষমই হয়েছিলাম, কি বলো? তাছাড়া যেখানে ছোট থেকেই আমানের বিশ্বাসের যোগ্য মা হয়ে উঠছি সেখানে তুমি আর এমন কি? আপনি কেন করছেন এমন? অনল আপনার ছেলে, আমার আপনার ছেলে, তাহলে শুধু অনলের পক্ষপাতিত্ব করতে গিয়েই এত নিকৃষ্ট কর্মে কেন লিপ্ত হয়েছেন? অনামিকা রহমান এবার বেশ শব্দ করে হাসলেন। তার হাসিটা বিশ্রী লাগে, খুব বিশ্রী। যেই মুখে একসময় শ্রীরেখা অভিযুক্ত ছিল সেই মুখে আজ পৈচারিক আনন্দ। হাসতে হাসতে তিনি বলেন, আজ তোমায় সব বলবো। মরার আগে অন্তত আমার সিক্রেট জেনে নাও। তুমি প্রথম এবং তুমি শেষ যে আমার একমাত্র সিক্রেট জানতে পারবে। নিহি নিশ্চুপ রইল। পাশে দাঁড়ানো ওই ছেলেটাকে বলল, ওকে ওই রুমে নিয়ে যাও। ছেলেটি নিহির হাত পায়ের বাঁধন খুলে টানতে টানতে নিয়ে যাচ্ছে। পুরো জায়গাটা এত অন্ধকার যে নিহি কিছুই দেখতে পাচ্ছে না। এতক্ষণ যেখানে ছিল সেখানে নিবু নিবু আলো থাকলেও এখন আলোর চিহ্নমাত্র নেই। অবশেষে নিহি একটা কাচের রুমে আনা হলো। লাইট অন করতেই চোখ বন্ধ করে ফেলে নিহি। এতক্ষণ অন্ধকার থাকার জন্য এখন হুট করে আলো জ্বলে পড়ার চোখ ঝলসে যাচ্ছে মনে হয়। চোখ বন্ধ রাখা অবস্থায় নিহিকে আবারও বেঁধে রাখা হয়। এবার নিবু নিবু চোখে তাকায়, আবার চোখ বন্ধ করে ফেলে। চোখের দৃষ্টি আটকে যায় রুমটা দেখে। অনামিকা রহমান তখন আসেন। কাছের দরজাটাও লক করে দেন। পুরো রুমটা শুধুমাত্র দুটো চেয়ার ছাড়া আর কিছুই নেই। একটা চেয়ারের সাথে নিহিকে বেঁধে রাখা হয়েছে আর অপর চেয়ারটি ফাঁকা। হয়তো অনামিকা রহমানের জন্যই ধারণা ঠিক হলো। চেয়ারে বসলো তিনি। নিহির মুখ বাঁধন খুলতে খুলতে বলল, সাউন্ড প্রুফ রুম, চিৎকার চেঁচামেচি করা থাকলে করতে পারো। নিহি নিশ্চুপ রইল। তিনি ভাবছেন কোথাও থেকে শুরু করবেন। বাম হাতে তালু চুলকাতে চুলকাতে বলেন, বলবো যখন তখন প্রথম থেকেই বলি। কি বলবো? নিহি কাঁদছে। তিনি হাসছেন। বলা শুরু করে, আমার বয়স যখন 23 বছর তখন আমার বিয়ে হয়। নিতান্ত গরিব ঘরের মেয়ে ছিলাম, তবে লেখাপড়া ছিলাম খুব মেধাবী। তাই বাবা মা চাইলেও আমি তাড়াতাড়ি বিয়ে করিনি। যার সাথে আমার বিয়ে হয় তাকে আমি পরিচয়ের প্রথম থেকেই খুব পছন্দ করতাম। বিয়ের পর ভালোবাসার কোনো কমতি রাখিনি। ছোট থেকেই শান্ত স্বভাবে, নিজের রাগ ক্রোধ কখনো কাউকে বুঝতে দেই না। বিয়ের পর অজপাড়াগা থেকে সে আমার ঢাকায় নিয়ে আসে। আমাদের সংসার খুব ভালো চলছিল, ভালোবাসা পরিপূর্ণ যাকে বলে। বিয়ের পর আমি পড়াশোনা চালিয়ে গেছি। সেই সারাদিন অফিসে থাকতো বলে বাজারটা আমাকেই করতে হতো। একদিন বাজার করে বাড়ি ফেরার পথে দেখি আমার ওনার সাথে একটা মেয়ে রিকশায় খুবই ঘনিষ্ঠভাবে বসে আছে। বিশ্বাস করতে পারিনি। চোখের ভুল বলে এড়িয়ে যেতে চাইছি, কিন্তু আমার দৃষ্টিশক্তি প্রবল। ভুল হওয়ার প্রশ্নই আসে না। নিজেকে ক্ষান্ত রাখার চেষ্টা করলাম। কোনো কিছুতেই আমি সঙ্গে সঙ্গে উত্তেজিত হয়ে পড়ি না। যা করি সব ঠান্ডা মাথায় করি। বাড়িতে এসে রান্না জোগাড় করি আর ভাবতে থাকি কিভাবে এর সত্যতা যাচাই করব। আর যদি সত্যি আমার দেখা সত্য হয় তাহলে তখন আমি কি করব? ডিভোর্স করব? না, আমি তাকে খুব ভালোবাসতাম। ডিভোর্স তো সম্ভব নয়। অন্য কারোর সঙ্গে তাকে আমি সুখী দেখতে পারবো না। সে বাড়ি ফেরার পর গোপনে তার ফোন চেক করলাম। ক্লু হিসাবে কোনো কিছুই পেলাম না। রাতে সে ঘুমানোর পর সব নাম্বার একটা কাগজে টুকে নিলাম, এমনকি ছেলেদের নাম্বার পর্যন্ত। কারণ আমার ধারণা ছিল সে যদি পরকীয়া করে থাকে তাহলে অবশ্যই সব প্রমাণ লুকিয়ে রাখবে। পরের দিন সে অফিসে চলে যাওয়ার সময় পিছু পিছু আমিও ফলো করলাম। বাস স্টপেজে পৌঁছে দেখলাম তার সাথে রিকশায় দেখা সেই মেয়েটাকে। তাকে দেখেই একগাল হাসলো। আমি ভালো করে মেয়েটিকে চিনে রাখলাম। বাড়ি এসে টুকে রাখা নাম্বারগুলো সব ফোনে সেভ করলাম। এরপর নেট অন করলাম। যতগুলো নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা ছিল তাদের ছবিসহ আইডির নাম আসলো। এটা ছিল আমার প্ল্যান 1। ভাগ্য ভালো থাকায় প্রথম প্ল্যানই কাজে লাগে। মেয়েটির নাম্বার আমার স্বামীর ফোনে একটা ছেলের নাম দিয়ে সেভ করা ছিল। অন্য নাম্বার থেকে
ফোন করে শিওর হয়ে নিলাম সেই মেয়েটা কি না। একদিন সুযোগ বুঝে আমার স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়ালাম। ইতিমধ্যে ওনার ফেক আইডির সন্ধান পেয়েছিলাম, যেখানে ওই মেয়ের সাথে তিনি নিষিদ্ধ আলাপে মত্ত থাকতেন। শুধু তাই নয়, আমি গ্রামে আসলে তিনি ওই মেয়েটাকে বাড়িতে এনে মজা মস্তি করতেন। শহরে আমাদের বাড়িটা নির্জন জায়গায় ছিল বলে তারা সকলের নজরে খুব সহজেই এড়িয়ে যেতে পারত। সব কিছু জানার পর নিজেকে ঠান্ডা রেখেছিলাম। তাকে ঘুম পাড়িয়ে মেয়েটাকে টেক্সট করলাম, বাড়িতে আসো, অনামিকা নেই। সঙ্গে সঙ্গে মেয়েটি রিপ্লাই আসলো, আসছি। আমি তৈরি হয়ে নিলাম। নির্জনতা বাড়ি হয় তাদের মতো, আমিও সুযোগটাকে কাজে লাগালাম। হাতে গ্লাভস পরে নিলাম। সায়েন্সের স্টুডেন্ট হয় এইটুকু জানতাম, কোথায় আঘাত করলে আমি সফল হব। দরজা খোলা রাখলাম। মেয়েটি আসলো প্রায় 30 মিনিট পর। আমার প্ল্যান অনুযায়ী মেয়েটি শেষ। এরপর ছেড়ে দেইনি আমার প্রাণের স্বামীকেও, তাকেও শেষ করে দিই। মুছে ফেলি সব প্রমাণ। বিশ্বাসঘাতকের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমার জীবনে প্রথম খুন ছিল ওই দুটো। তার মানে আগেও আপনার একটা বিয়ে হয়েছে। আর আপনি? তিনি হাত উঠিয়ে বলল, আমায় বলতে দাও। কথার মাঝে কথা বলবে না, বিরক্ত লাগে আমার। এরপর বান্ধবী জিমির সাহায্যে, ওর হাজব্যান্ডের অফিসে চাকরি নেই। জিমি বিবাহিত ছিল, 3 মাসের ছোট্ট একটা বাচ্চা ছিল। তার সে বাচ্চাটাকে জানো? তোমার ভালোবাসার স্বামী আমান। আমার বাবা ছিল না, মাও মারা যায়। দুনিয়ার পুরো একা আমি। জিমি সুখ সহ্য হতো না, মাথার ভেতর যন্ত্রণা হতো। ভাবতে থাকি কি করা যায়, কি করলে আমি শান্তি পাবো, সম্পত্তি পাবো। এভাবে কেটে যায় আরও 3 মাস। সুবর্ণ সুযোগ আসে আমার। 5 তলার ওপর থেকে পড়ে বেচারি আটকা পায়, অকালে প্রাণ হারায়। এখন অবধি এই সত্যটা আজমল জানে না। আমানের বাবা তখন দিশাহারা হয়ে পড়ে। একদিকে প্রিয়তমা হারানোর শোক, অন্যদিকে আমানের চিন্তায়। তখন ভরসার পাত্রী অভিনয় করে উপস্থিত হই আমি। ওই সময় তিনি আমায় বিশ্বাস করতে বাধ্য হন, বিয়ে করেন আমায়। সব পেয়েও তখন আমি সব পাইনি, কারণ সম্পত্তি সব ছিল আমানের নামে। এইটুকুনো বাচ্চার নামে কেন সব সম্পত্তি দিতে হবে? পরে ভাবলাম, থাক, সমস্যা কি, আমি তো রানীর মতো থাকবো। 5 বছরের মাথায় অনল হলো। আমার সুখ সুখ লাগলো আরও বেশি করে। সবার সামনে আমানের প্রতি খুব ভালোবাসা দেখালো, অতিরিক্ত লাগতো আমার। সহ্য করি তাও মুখ বুজে, কারণ আমান জানতো না আমি ওর সৎ মা, এমনকি কখনো জানে না। এরপর এক সময় হোস্টেলে পাঠিয়ে দিই। তখন মাথায় আরেক চিন্তা উদয় হলো, সব সম্পত্তি নিজের নামে কি করে নেব। কোনো দিশা পাইনি আমি। আমান পড়াশোনা শেষ করে অফিসের দায়িত্ব নিল, আরও হাতছাড়া হতে চলল সব। এক মনে ভাবলাম ওকে শেষ করে দিই, আবার ভাবলাম দেখি না কী হয়। এরপর আলোর দিশা হয়ে আসলে তুমি। ওর বাসায় যাওয়ার পর প্রায় দেখলাম লুকিয়ে লুকিয়েও তোমায় দেখে, তোমায় নিয়ে হাজারো কবিতা লিখে। আর অবাক হলাম যখন কলেজে ভর্তি হওয়ার ব্যাপারে আমান তোমায় জন্য সুপারিশ করে। ভাবলাম ভালোই হলো, এবার আমার কাজ করতে সুবিধা হবে। এরপর তিনি একটু থামলেন, থেমে আবার বললেন, এর মাঝে অনল তোমার প্রেমে পড়ে যায়। অবশ্যই তখন আমি জানতাম না যে প্রতিশোধের নেশায় অনল অভিনয় করছিল। যেহেতু আমি জানতাম অনল তোমায় সত্যি ভালোবাসে, সেহেতু দু পরিবার প্রস্তাবের মধ্যে তোমায় আমানের বউ করে আনার প্রস্তাব ছিল না। কারণ আমার নিজের ছেলেকে তো আমি চিনি, ও তো আর এসব হতে দেবে না। তখন আরও দুশ্চিন্তায় পড়ে যাই আমি। তখন অন্য প্ল্যান ভাবতে থাকি আর কাজেও লাগাই। আচ্ছা নিহি, তোমাদের বাসায় নীলুফা নামে একটা মেয়ে কাজ করত, তার কথা মনে আছে? 1 মাস হলো কাজ বাদ দিয়েছে। নিহি ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করে, আপনি কি নীলুফা আফাকেও মেরে ফেলেছেন? তিনি হেসে ফেলেন। হেসে বলেন, শোনো তো আগে, ওই নীলুফা কোনো সাধারণ মেয়ে না, ও আমার লোক। তোমার ওপর নজর রাখার জন্য আমি ওকে পাঠিয়েছিলাম। আমানের সঙ্গে তোমার বিয়েটা কোনো কাকতালীয় বিষয় ছিল না, ওইটা আমার প্ল্যান ছিল। মানে? অস্পষ্ট স্বরে বলো নিহি। ঠিকই শুনেছ, নীলুফার কাছেই জানতে পারি তোমার বাড়ি সবাই হাসপাতালে গেছে এবং
এটাও জানতে পারি তিতিরের ওষুধ আনার জন্য তুমি বাইরে যাবে। সঙ্গে সঙ্গে আমার লোক দ্বারা খবর নেওয়ায় তোমার বাড়ির পাশে যতগুলো ডাক্তারের দোকান ছিল সেগুলো খোলা কিনা, যদি খোলা থাকে তাহলে টাকা খাইয়ে যেন কয়েক ঘন্টা যেন বন্ধ করিয়ে রাখে। খবর পেলাম কয়েকটা বন্ধ আর কয়েকটা খোলা। প্ল্যান মোতাবেক দোকান বন্ধ করলাম। প্রত্যেকটা ডাক্তারের দোকানের সামনে একজন করে রিক্সাওয়ালা রাখলাম, কারণ আমি জানতাম ওষুধ আনতে গেলে তোমায় তখন বাজারে যেতে হবে। আমার লোকেদের মধ্যে একজন রিক্সায় উঠে পড়লে তুমি। এরপর আমানে ফোন করে বলেছিলাম আমার শরীরটা খুব খারাপ, তাড়াতাড়ি যেন বাড়িতে আসে। ও ড্রাইভারকে ফোন করে বলে দিয়েছিলাম ওর সঙ্গে আসতে এবং মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে নামতে। কি হয়েছে দেখার জন্য বের হয়ে গাড়ির একটা তার কেটে দিতে। তখন আমার মেকানিকের খোঁজার কথা বলতে এটা তো জানার কথা। ড্রাইভার আমার বলা বুলি বলে দিল, বলল তার মেয়ে অসুস্থ, বেশি দেরি করতে পারবে না। আমান তাকে বাসায় যেতে বলে নিজও মানিব্যাগ খুঁজতে বের হলো। আর এরপর তো সবটা জানা, যেই ছেলেগুলো তোমাদের আটকিয়েছিল ওরা আমারই লোক। নিহি থ মেরে বসে আছে। ভালো মানুষের পিছনে এত জঘন্য রূপ। নিহি প্রশ্ন করে, আমার সঙ্গে আমানের বিয়ে নিয়ে আপনার কি লাভ ছিল? আমি চেয়েছিলাম আমান তোমায় নিয়ে নিয়ে ব্যস্ত থাকুক, এই বাড়ি সহ সম্পত্তি সব কিছু থেকে দূরে থাকুক। অনলের ভালোবাসা মানুষের সাথে আমানের বিয়েটা নিশ্চিত অনল মেনে নিবে না। তখন আমানকে সারা জীবনের মতো দূরে থাকতে হবে। আমান যেই ধরনের মানুষ, ওকে বাড়ি থেকে বের করে দিলে কোনো সম্পত্তিও নিত না। সব তো আপনার প্ল্যান মতোই হয়েছে। তাহলে আমায় কেন কিডন্যাপ করেছেন? আমার ধারণা বিপরীত সব হচ্ছিল। আমান তোমার ছাড়তে নারাজ, আর এদিকে অনল তোমার জন্য পাগল। এটা তো আমি মানতে পারবো না। আমি ভেবেছিলাম অনল নিজেকে মানিয়ে নেবে, কিন্তু আমার ধারণা ভুল। অন্যদিকে তুমি আমানের পাশে থাকলে আমানকে দুর্বল করা যায় না, আর আমান দুর্বল না হলে ওকে মারাও যাবে না। কি করতে চাচ্ছেন আপনি? খুব সিম্পল, আমানকে আর তোমাকে শেষ করে দিতে। তোমাকে হয়তো মারতাম না, কিন্তু আমানের জন্য তোমার মরতে হবে। তোমায় তুলে এনেছি আমানকে দুর্বল করার জন্য। তুমি নীরবকে খুন হতে দেখেছ, নীরবের মতো তুমিও আরেক প্রাণ, তাই তোমাকে মরতে হবে। আমার ছেলে শান্তি পাবে আর সব সম্পত্তি ভোগ করতে পারবে। ছি, আমার ঘৃণা হচ্ছে। আপনাকে আমি আদর্শ মানতাম, ভাবতেই নিজের ওপর আমার রাগ হচ্ছে। তিনি তাচ্ছিল্য করে হেসে বলল, রেডি থেকো মৃত্যুর জন্য। নিহি শব্দ করে কাঁদতে থাকে। কোনো উপায় নেই, কিচ্ছু করার নেই নিহির। আগে থেকেই সবটা জেনেও হয়তো আমানকে বাঁচাতে পারবে না, আর বাঁচতে পারবে না নিজেও। অনামিকা রহমান বের হওয়ার সাথে সাথে লিসার ভিতরে আসে। স্তব্ধ হয়ে তাকায় নিহি। ভাষাহীন দৃষ্টিতে আটকে আছে আরও কিছু প্রশ্ন। লিসার চেয়ারে হাতলে দুহাত রেখে নিহির দিকে কিছুটা ঝুঁকে বলে, আলবিধা নিহি, ভোরের আলো ফুটতেই চলল। প্রতিদিনকার মতো সূর্য উদয় হয়, আবারও অস্ত্রও যায়। শুধু মানুষের জীবনে পরিবর্তনগুলো ক্ষণে ক্ষণে রং বদলায়। কখনো রক্তিম হাওয়ায় রাঙিত, আবার কখনো ঘন মেঘে বর্ষণে আবির্ভূত রূপ। বিছানায় এসে বসতে চিন্তিত। অস্থিরতার ক্লান্তিরা চোখে ঘুম নিয়ে এসেছে আমানের। কখন যে এক পাশ থেকে শুয়ে পড়েছে সেটা বুঝতেই পারেনি। পাখিদের কিচিরমিচির শব্দ কানে প্রবেশ করতে ধরফরিয়ে উঠে বসে। মাথা ঝিম ধরে আছে। নিহির কথা মনে পড়তে বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে। কান্নারা দলা পাকিয়ে আটকে থাকে গলায়। এভাবে বসে থাকতে চলবে না, খুঁজতে হবে নিহিকে। বিছানা ছেড়ে দাঁড়াতে মাথা চক্কর দিয়ে ওঠে। চোখের সামনে সব কিছু অন্ধকার লাগে। পুনরায় বিছানায় বসে চোখ বন্ধ করে নিজেকে ধাতস্থ করে আগে, তারপর মিটমিট করে চোখ মেঘে তাকায়। জুতা পরতে গিয়ে দেখে একটা আছে আর একটা নেই। পরক্ষণে মনে হলো গতকাল রাতে জুতা খুলতে গিয়ে ঠেলে খাটের নিচে ছুঁড়ে ফেলেছে। অলসতায় আনা হয়নি। ফ্লোরে বসে জুতা আনতে হাত বাড়ায়। খাটের শেষ প্রান্তের জুতো। হামাগুড়ির মতো করে খাটের নিচে ঢুকতেই দেখতে পায় পাপোশ বিছানো। খাটের নিচে কেন পাপোশ থাকবে? হয়তো পুরানো পাপোশ। মাথা আর না
ঘামে জুতার জন্য হাত বাড়াতে হাতের সাথে পাপোশ লেগে পাপোশটা সরে যায়। তখন আবছা আবছা একটা ঢাকনার মতো কিছু স্পষ্ট হয়। পকেট থেকে ফোন বের করে টর্চ অন করে। আসলেই একটা সিমেন্ট, একটা ঢাকনার মতো স্তব। কিন্তু এটা নিচে কি? এই রুমে সচরাচর কারো আসা হয় না। রুমের দরজা খোলাই থাকে সব সময়। বাড়ির কারো এই রুমে আসার দরকার হয় না। প্রত্যেকের জন্য আলাদা ঘর রয়েছে। আমান এখানে থাকে না বলে ওর রুমটা লক করা। আমানের সঙ্গে থাকলেও ইচ্ছে হচ্ছিল না বলে এই রুমে এসে শোয় আমান। মেহমানদের থাকার জন্য এই রুম ছাড়া আরও 3টে রুম আছে। অনেকেই আছে একা থাকতে অভ্যাস, তখন মেহমানদের জন্য কেউ কেউ এই রুমে এসে রাতে থাকে। তবে সেটা খুব কম। রুমটা একদম শেষ প্রান্তে। এখানে কারো আসা যাওয়া হয় না বললেই চলে। সব হিসেব মিলাতে আরও কৌতূহল হয়ে পড়ে আমান। আস্তে দিনে ঢাকনাটি সরায়। তখনই চোখে আসে ভেসে একটা সুড়ঙ্গ পথ, সঙ্গে একটা মই। নিচে ঘুটঘুটে অন্ধকার। আমার মই বেয়ে নিচে নামে। অন্ধকার পুরো জায়গাটিতে কিছু বোঝা যাচ্ছে না। মাটির উপর পা রাখতে মনে হলো পায়ের নিচ দিয়ে কিছু দৌড়ে গেল। চিল্লাতে গিয়েও নিজেকে সামলে নিল সে। চারপাশে ঘুরে থাকতে এক জায়গায় আলোর সন্ধান মিলল। সেদিকে গিয়ে যায় আমার। নিজেদের বাড়ি নিচে এমন একটা জায়গা, বিশ্বাস করতে পারছে না। এই বাড়িটা বানানো হয়েছে মায়ের পছন্দ মতো। মাকে কখনো দেখেনি সুড়ঙ্গ। আলোর কাছে এগিয়ে যেতে ভিতরে প্রবেশ করে, থমকে যায় সামনে তাকিয়ে। কাচের তৈরি ছোট্ট একটা ঘর। নিহিকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। কাত হয়ে চোখ বুজে আছে, মুখে বাঁধা। আমানের বুক কেঁপে উঠল। সামনে এগিয়ে গিয়ে কাচের ওপর আঘাত করে নিহিকে ডাকে। আমানের কণ্ঠস্বর সেই ঘরে প্রবেশ করে না। ডেকে লাভ নেই, ঘরটা সাইড প্রুফ। আমার পিছনে ফিরে তাকায়। লিসাকে দেখে চমকে যায়। এখানে লিসা আসলো কিভাবে? আমান জিজ্ঞেস করে, তুমি অনলের ফ্রেন্ড না? লিসা শব্দ করে হেসে বলে, হ্যাঁ। এরপর পিছন থেকে একজন আমানের মাথায় আঘাত করে। ঝাপসা হয়ে আসে তার চোখ জোড়া। মাথা ফেটে রক্ত বের হয়। মাথা চেপে ধরে লুটিয়ে পড়ে মাটিতে। নিহির চোখ মেলে তাকায়। তখন দেখতে পায় আমানকে একজন টেনে নিয়ে যাচ্ছে। শেষটে নিয়ে যাচ্ছে আর ফ্লোরে সাপ রয়ে যাচ্ছে লাল টকটকে তাজা রক্তের। নিহি কেঁদে ফেলে। কিছু বলার চেষ্টা করায় ব্যর্থ হয়। নিজেকে ছাড়ানো ব্যর্থ চেষ্টা করে। বুকটা ফেটে যাচ্ছে কষ্টে। মিনিট 10 পর অনামিকা আসে। লিসাকে জিজ্ঞেস করে, ওর ব্যবস্থা করেছ? উত্তরে লিসা বলে, মাথায় বাড়ি মারা হয়েছে, অজ্ঞান আছে এখন খাটের নিচে। ওকে ঢুকতে দেখি আমার সন্দেহ হয়েছিল। নিহিকে দুর্বল করার জন্য বলেছি আমানকে মেরে ফেলতে। আমার উদ্দেশ্য ছিল শুধু নিহিকে মারা। নিহিকে মারলেই আমান পাগল হয়ে যাবে, দেউলিয়া হয়ে ঘুরে বেড়ানো বনে জঙ্গলে। কিন্তু তা আর হলো কই। ভেবেছিলাম শুধু পাগল বানাবো। এখন মনে হচ্ছে ওকে পথ থেকে সরাতে হবে। যাই হোক, তুমি বাসায় যাও এখন। পিছনের দরজা দিয়ে বের হয়ে বাগান দিয়ে যাবে। আচ্ছা। পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটিকে বলল, নজর রেখো ওদের ওপরে। ওকে বস। বিধ্বস্ত অবস্থায় উপমাকে সেই বাড়িতে আসে অনল। দরজা নক করে। ভিতর থেকে দরজা লাগিয়ে রেখেছে উপমা। কে? জিজ্ঞেস করে উপমা। আমি অনল। দরজাটা খোলো। সঙ্গে সঙ্গে উপমা দরজা খুলে দেয়। অনলের চেহারা চিন্তিত ভাব। পুনরায় উপমা জিজ্ঞেস করে, কি হয়েছে? অনল কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, নিহিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তোমার কি কোনোভাবে কাউকে সন্দেহ হয় কে নিহিকে তুলে নিয়ে যেতে পারে? উপমা ঘাবড়ে যায়। সামিয়া নিহির জন্য ক্ষতিকর ছিল, কিন্তু সামিয়া তো এখন আর বেঁচে নেই। তাহলে নিহি নতুন শত্রুকে? নাকি অনল নিহিকে আটকে রেখে কোনো একটা নতুন নাটক করছে? সন্দেহ দৃষ্টি তাকিয়েও অনলকে পর্যবেক্ষণ করে উপমা। ভুরুকুচকে বলে, আপনি নিহিকে আটকে রেখে নাটক করছেন না তো? বোকার মতো কথা বলো না। আমি কেন নিহিকে আটকে রাখবো? এমন কোনো ইচ্ছে থাকলে আরও আগেই তুলে নিয়ে যেতে পারতাম। তাহলে কে নিহিকেই কিডন্যাপ করলো? আর কে আছে নিহির শত্রু আমি জানি না। উপমা চুপ করে থেকে কিছুক্ষণ ভাবল। এই মুহূর্তে দুটো মানুষকে সন্দেহ তালিকায় রাখা যায়, এক লিসা, সুমাইয়া। শুধু থেকেই নিহিকে সহ্য করতে পারে না লিসা, তাই এ কাজটাও করলেও করতে পারে।
আর বাকি রইল সুমাইয়া। হতে পারে সুমাইয়া কোনোভাবে জানতে পেরেছে সামিয়ার খুন অনল করিয়েছে, আর তাই প্রতিশোধ নিতে নিহি ক্ষতি করতে চাচ্ছে। নিজের মনে নিজেই যুক্তি মেলানোর চেষ্টা করছে। কোথাও কোনো ভুল বা কমতি রয়েছে ভেবে নিজেই সন্দেহ তালিকায় দুজনের কথা উপমা অনলকে জানায়। উপমার কথাগুলো একদম ফেলে দেওয়ার মতো মনে হয়নি অনলের কাছে। তবে সুমাইয়ার সত্যটা জানার সম্ভাবনা খুব কম। লিসাকে সন্দেহের তালিকা থেকে বাদ দেওয়ার পথ নেই, তাই লিসা এখন নেক্সট টার্গেট। যদিও সত্যিই কিছু করে থাকে তাহলে ও থেকেও সবটা জানে যাবে। অনল উঠে দাঁড়াতে দাঁড়াতে উপমাকে বলল, চলো। কোথায়? তোমার বাড়িতে। ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, যদি আমি সত্যটা সবাইকে বলে দিই। অনল হাসলো। মনে হচ্ছে উপমা কোনো জোক শুনিয়েছে। হাসতে হাসতে অনল বলল, মুখে বললে তো অনেক কিছু বলা যায়। এই যেমন ধরো, আমি যদি বলি সামিয়া তুমি খুন করেছ, তাহলে কি এটা সত্যি হয়ে যাবে? এর জন্য দরকার প্রমাণ। না তোমার কাছে কোনো প্রমাণ আছে, আর না আমার কাছে। বাড়িতে জানতে চাইলো বলবে। কারা তুলে নিয়ে গেছে তা তুমি জানো না, আর সুযোগ পেয়ে আজ পালিয়ে গিয়েছো। এখন চলো। উপমা বুঝতে পারলো অনলের বুদ্ধির সাথে উপমার মতো সাধারণ মেয়ে পেরে উঠতে পারবে না। একটা কালো কাপড় দিয়ে উপমার চোখ বেঁধে নিল অনল। বললো, আমি এখন কলেজে যাচ্ছি। লিসা সুমাইয়া দুজনের সাথে কথা বলবো। যদি কোনো ক্লু পাই তাহলে তোমায় জানাবো। কোনো কাজ তোমার হেল্প লাগতে পারে আমার। একটা কথা বলি, আমি যাই আপনার সাথে। আমি গাড়িতে থাকবো, আপনি ওদের সঙ্গে দেখা করবেন। যদি কিছু জানতে পারেন তাহলে আমরা দুজনেই মিলে যাব নিহিকে আনতে। নিহির বিপদে আমি ওর পাশে থাকতে চাই। আর যদি কিছু জানতে না পারি আর আমাদের ধারণা মিথ্যে হয়, তাহলে তখন আমি বাড়ি ফিরে যাব। ঠিক আছে, চলো। অনল, উপমা এবং আরও কয়েকজন ছেলেকে নিয়ে বের হলো। ক্ষুধা পেটের ভেতর যন্ত্রণা হচ্ছে নিহির। পানির জন্য ছটফট করছে। চিন্তা হচ্ছে আমানের জন্য। ওরা কি আমানকে মেরে ফেললো? চোখের সামনে নীরবে রক্তাক্ত দেহটা ভেসে ওঠে। চোখ ফেটে পানি চলে আসে। আমানের সাথে কি এরকমটাই করবে? ভাবতে পারছে না নিহি। এর চেয়ে মৃত্যু ভালো, অনেক বেশি ভালো। এত কষ্ট, প্রিয় মানুষ হারানোর দৃশ্য আর সহ্য করতে পারছে না। উপমা বা কী খবর? ওকে কি ফিরে পাওয়া গেল? বাড়ির সবাই কেমন আছে? ভালো আছে তো? ওদের আবার কোনো ক্ষতি হবে কি? প্রশ্নরা আর চিন্তা মাথার ভিতরে এঁটে বসেছে। মাথা ভারী হয়ে আসছে যন্ত্রণায়। তখন দরজা লক খোলা। লোকটির এক হাতে খাবার প্লেট, অন্য হাতে পানির গ্লাস। ফ্লোরে প্লেট আর পানির গ্লাস রেখে হাতের বাঁধন খুলে তাড়াতাড়ি পানির গ্লাসটা নিহি পানি পান করে। আমানের কথা মনে পড়তে গ্লাসটা ফ্লোরে পড়ে ভেঙে যায়। ছেলেটি রেগে গিয়ে গালিগালাজ করে নিহিকে। তারপর কাচের টুকরোগুলো তোলা শুরু করে। এ খাবার নিহির মুখে রুচবে না। খাবার খাবে না জানিয়ে দেয় নিহি। আবারও হাতের বাঁধন লাগিয়ে ছেলেটি রাগ দেখিয়ে গজগজাতে বেরিয়ে যায়। নিহি বাঁকা চোখে চারিপাশটা দেখছে, কোথায় কি আছে লক্ষ্য করে। একটা শেষ চেষ্টা করতে হবে। এভাবে মৃত্যু বা পরাজয় মেনে নিলে চলবে না। অন্তত আমানের জন্য হলেও কিছু করতে হবে। কি ডিয়ার, খাবার খাওনি শুনলাম? নিহির দরজার দিকে তাকায়। অনামিকা রহমান এসেছে। চারদিকে শুনশান নীরবতা। তিনি সামনে এসে দাঁড়িয়ে নিহি উস্কো খুস্কো চুলগুলো হাত দিয়ে ঠিক করে দেয়। নিহি নিশ্চুপ রয়েছে। তিনি বলেন, খাবারের সাথে রাগ করে লাভ কী? বলো, আজকে তোমার জীবনের শেষ দিন। শেষ খাবারটা খাওয়া উচিত তোমার। নিহি এবার নড়াচড়া করে, কিন্তু বলতে চাইছে। তিনি সামনে বসে বলবেন, কিছু বলবে? নিহি উপর নিচ মাথা নাড়ায়। তিনি মুখের বাঁধন খুলে দিতে আগে প্রাণ ভরে শ্বাস নেয় নিহি। একটু হাঁপিয়ে বলে, আমি শেষবারের মতো আমানকে একবার দেখতে চাই। ওহো, ভালোবাসার মানুষটাকে শেষমেশ দেখতে মন চাইল? তোমার যখন ইচ্ছে হয়েছে তখন অবশ্যই ইচ্ছে পূরণ করব। তিনি ওই ছেলেটিকে ডেকে বললেন, আমানের ঘরে লক হলো। আমি নিহিকে নিয়ে আসছি। তারপর তিনি নিজেই নিহির হাতের বাঁধন খুলে দেন। রুমের ভিতর দুজন একা। সুড়ঙ্গ ঘরে কেউ নেই এখন। রাতে আসবে সবাই। এই সুযোগ যদি কিছু করতে হয় তাহলে আজ, এখনই করতে হবে। ঘরের ভিতর থেকে লক করা কাজ যে ভাঙবে এমন শক্তি কারো নেই। এই কাজ ভাঙবে না। নিহি তখন ইচ্ছে করছে কাচের গ্লাসটা ভেঙেছিল। অতি গোপনে সরু একটা কাচের টুকরো হাতে লুকিয়ে রেখেছিল। ছেলেটি চলে যেতে যেতেই নিহি হাতের বাঁধন খোলা প্রায় শেষ।
তিনি বলেন, ভুলও এখান থেকে পালানোর চেষ্টা করবে না, সব পথ বন্ধ। নিহি কিছু বললে না, চুপচাপ উঠে দাঁড়ায়, চোখ বন্ধ করে নীরবের মুখটা কল্পনা দেখে নেয়। আমানের রক্তাক্ত দেহটাকে টানতে টানতে যাওয়ার দৃশ্য চোখের সামনে ভেসে কষ্টগুলো এখন সব রাগ থেকে ক্ষোভে পরিণত হয়েছে। হাত পা কাঁপতে থাকে, হাতের মুঠো থাকা কাচের টুকরাটি চেপে ধরে শুরু করে, শুধু সহজে কাজটি হাতে ঢুকে যায়। চোখ খুলে গোপনে কাজটি হাতে তালু থেকে বের করে নেয়। অনামিকা রহমান যখন দরজার লক খুলতে যান, তখনই পিছন থেকে তার মুখ চেপে ধরে কাচের টুকরো গলায় ঢুকিয়ে দেয় নিহি। তিনি দুর্বল হয়ে পড়েন, কিছুক্ষণের জন্য চিৎকার করতে পারেন না। এরপর তিনি ফ্লোরে বসে পড়েন, চিৎকার করেন, কিন্তু তার চিৎকারের শব্দ বাইরে প্রবেশ করে না, ছটপট করতে শুরু করে। দপরাস্তে নিহি শান্তি শান্তি অনুভব হচ্ছে কিছুটা। সময় নষ্ট না করে যেই রশি দিয়ে নিহিকে বেঁধেছিল, সেই রশি দিয়ে তাকে বেঁধে ফেলল। নিহি ওড়না দিয়ে মুখ বেঁধে সেখান থেকে বের হয়। ঘর থেকে বের হতে বাইরে রামদা দেখতে পায় নিহি এখন আর নিজের মাঝে নেই। সরি, এখান থেকে আপনারা নিজ দেখতে পড়ে নেবেন। তুই তো নীরবকে মেরে ফেলেছিস, তোকে তো আমি ছাড়বো না, কোনোভাবেই না। নিহি বলে, মৃত্যু আপনার হাতে, আমার নয়। আমার হাতে আপনার মৃত্যু ছিল। আপনার মতো ছলনাময়ী নিকৃষ্ট মহিলা বেঁচে থাকার কোনো অধিকার নেই। অনামিকা রহমানের অবস্থার ভিতরে আসেন অনল এবং উপমা। লিসাকে ভাসিয়ে ওরা সবটা জেগে, আর সময় বিলম্ব না করে ছুটে এসে নিজের মাকে খুন করা অবস্থায় নিহিকে দেখে স্তব্ধ হয়ে যায় অনল। কি বলবে, কি করবে, কি করা উচিত তা এখন অনলের মাথায় ঢুকলো না। লিসার মুখে শুনে নিজের মায়ের অপকর্মের কথা, তবু মনে কোথাও যেন একটি হাহাকার। উপমা দৌড়ে এসে নিহিকে টেনে সেখান থেকে সরায়। অনল মাথা হাত দিয়ে ফ্লোরে বসে পড়ে, চোখ ঝাপসা হয়ে আসে। তখনই কানে ভেসে এসে লিসার কথাগুলো, নিজের সাথে তিনি আজমল আহমেদকেও খুন করেছেন। আমার আনলের বাবা অনামিকার সব সত্যটা জানতে পেরেছেন বলে তাকে জীবন দিতে হয়েছে। অনল যখন বারবার জানতে চেয়েছিল আব্বু কোথায়, তখন তিনি বলেছেন অফিসের কাছে, বাইরে গেছে, ব্যস্ত বলে ফোন দিতে পারেন না। যে মহিলা নিজের স্বার্থে যেন স্বামীকে খুন করতে পারে, সেই মহিলা তো নিজের সন্তানের খুন করতে পারে। তার তো বেঁচে থাকার অধিকার নেই, একদম না। নিজে সামলে নিয়ে উঠে দাঁড়ায় অনল। নিহিকে জিজ্ঞেস করে, ভাইয়া কোথায়? নিহি জোরে জোরে শ্বাস নিচ্ছে, কোনো কথা বলছে না। অনল আবারও জিজ্ঞেস করে, ভাইয়া কোথায়? নিহি তখন দৌড়ে আমানের কাছে যায়, পিছু পিছু উপমা আর অনলও আসে। নিহি হাউমাউ করে কাঁদতে কাঁদতে আমানকে ডাকে, আমানের কোনো সারা শব্দ নেই। অনল নাকের কাছে হাত নিয়ে বলে, কিছু হয়নি, প্রাণ আছে, সেন্স নেই ভাইয়া, তাড়াতাড়ি ভাইয়াকে নিয়ে হাসপাতালে যেতে হবে। অনল উপমাকে বলে, লিসাকে বলছি পিছন দিকে একটা দরজা আছে, বাগানের মাঝ দিয়ে যেতে হবে, আমি গাড়ি নিয়ে আমার লোকেদের পাঠিয়ে দিচ্ছি, তুমি নিহি আর ভাইয়ার দিকে এখনই যাও। আর আপনি তো পুলিশে ইনফর্ম করবেন করেছিলেন কি? তারা তো তাহলে এখনই চলে আসবে, তখন আপনি চলুন না, তোমরা যাও, পুলিশ যে কোনো সময় এসে পড়বে, আসুক, বলল নিহি। অশ্রুসিগ্ধ দৃষ্টি মেলে অনলের দিকে তাকিয়ে আবার বলল, আসতে দিন, আমি খুনি, আমার শাস্তি তো হতেই হবে, পাগলামি করো না নিহি, আমি লিসার মুখে সব শুনেছি, তোমার ওপর কোনো অভিযোগ রাখবো না আমি, প্লিজ চলে যাও। তাহলে আপনি চলে যান, আপনি কেন এখানে থাকবেন? কথা বাড়িও না, প্লিজ যাও। অনল এর মাঝে একজনকে ফোন করে ভিতরে আনে, তাকে বলে আমানকে কাঁধে করে নিয়ে যেতে, কিন্তু নিহি কিছুতেই যেতে রাজি হয় না। সে পুলিশের কাছে নিজের দোষ স্বীকার করে প্রস্তুত। নীরবের খুনের প্রতিশোধ এবং আমানের বাঁচাতে এই খুন করতে হয়েছে নিহিরে। নিহি এই সিদ্ধান্ত থেকে যখন কোনোভাবেই টলানো যাচ্ছে না, তখন অনল বলে, নিহি প্লিজ, তুমি ভাইয়াকে বাঁচাতে খুন করেছো। ভাইয়া এটা জানলে তোমার ফাঁসি হলে ভাইয়া বাঁচবে না। যদি ভাইয়াকে মেরে ফেলতে চাও তাহলে কেন বাঁচালে? আম্মুর হাতে দুজনই মরতে। আপনি আমার কথা বুঝুন, কিচ্ছু বোঝার সময় নেই, এখন যাও। উপমাকে নিয়ে যায় প্লিজ। উপমার দিকে তাকিয়ে বলল অনল। উপমা নিহি টেনে নিয়ে যাচ্ছে। নিহি ঝাপসা দৃষ্টিতে পেছনে ফিরে অনলের দিকে তাকায়। অনলের চোখে পানি টলমল করছে, ঠোঁটে মৃদু হাসি, সেই হাসি নিহি বিষাদিত করছে, বিষাদ বিষাদ বিষ।
শীতের সকাল, কুয়াশার আড়ালে সূর্যের রক্তিম আভা, দেখতে অনেকটা ডিমের কুসুমের মতো লাগছে। শীতল বাতাসে শরীরকে শিথিল করে দিচ্ছে। উত্তরের হাওয়া জানালার গ্রিল ফাঁকে ফোকরে দিয়ে প্রবেশ করছে। থাই গ্লাস খুলে রাখা ঠান্ডা বাতাসের ঘরে প্রবেশ করা দুঃসাহস হয়েছে, আর এই দুঃসাহস দিয়েছে নিহি। কোমরে শাড়ির আঁচল গুজে রুটি বেলাতে ব্যস্ত নিহি তখন থেকে আমানকে ডাকছে, কিন্তু শীতের অলসতা থেকে আমান বের হতে পারছে না। যতবার ডাকে ততবারই একই কথা, আর একটু ঘুমাই, এই আর একটু ঘুমাই, আর একটু ঘুমাই বলতে বলতে 1 ঘন্টা পার হয়ে চলল। আর ভাবসাব দেখে মনে হচ্ছে না এখন আর উঠবে বলে। আজ বোধহয় অফিসে কামাই দেবে। দিন দিন অফিসে যেতে তার বড্ড আলসেমি। তা অবশ্যই কারণও আছে। আগে তাকে একা সামলাতে হতো পুরো অফিস, আর এখন সাহায্যের হাত যে আছে সাথে। ঠান্ডা বাতাসে ফলে কাঁপুনি বেড়ে যাচ্ছে আমানের। লেপের ভিতর মাথা ঢুকিয়ে আটসাট হয়ে শোয়া। এখন মনে হচ্ছে বাতাসের পরিমাণ বেড়েছে, কিন্তু জানালা দিয়ে তো এত বাতাস আসার কথা না। লেপের ভিতর থেকে মাথা একটু বের করতেই পুরো ঘর বরফের মতো ঠান্ডা অনুভূত হয়। ওপরে তাকিয়ে রীতিমতো অবাক। ফ্যান ছেড়ে দিয়ে গেছে নিহি। ফ্যান বন্ধ করার জন্য হলেও এখন আমানকে বিছানা থেকে উঠতে হবে। ঠোঁট কাঁপাকাঁপি শুরু হয়েছে। কাঁপতে কাঁপতে একটু জোরে চেঁচিয়ে বলো, নিহু পাখি, ফ্যানটা অফ করে দাও না প্লিজ। সত্যি বলছি, আর বেশিক্ষণ ঘুমাবো না, আর 10 মিনিট। রান্নাঘর থেকে আমানের কথা শুনে না শোনার ভান ধরে রইল নিহি। অগত্যা আমানকে উঠতে হলো। রান্নাঘরে উকি দিতেই শয়তানি বুদ্ধি মাথায় আটে। প্যান্টের পকেটে 2 হাত ঢুকে হেলে দুলে রান্নাঘরে প্রবেশ করে। নিহি পাশে চেয়ারে ঠেস দিয়ে দাঁড়ায়। নিহি একবার তাকিয়ে আবার রুটি বানাতে মন দেয়। আমান বলে ওঠে, আমি হেল্প করি। তার দরকার নেই, ফ্রেশ হতে যাও। না বললেও হয় নাকি, একটু তো হেল্প করা দরকার। তোমার হেল্প সম্পর্কে ধারণা আছে আমার, শুধু শুধু কাজ বাড়াবে। বাটি থেকে আটার গুঁড়ি নিয়ে নিহির কোমরে লাগিয়ে দিয়েছে। দৌড়ে রান্নাঘর থেকে আমান চলে যায়। নিহি ততক্ষণে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। তারপর রান্নাঘর থেকে চিৎকার চেঁচামেচি করে। আমান বেডরুমে গিয়ে ফ্যান বন্ধ করে আবারও শুয়ে পড়ে। আর নিহির গালি শুনে হাসতে থাকে। অফিসে এসে চেয়ার হেলান দিয়ে বসে আছে অনল। গায়ে জ্বর। শীতের মধ্যে রাত করে গোসল করে এই জ্বরটা বাঁধিয়েছে। এমনিতেই তো ঠান্ডা লাগছিল, জ্বরের কারণে আরও বেশি ঠান্ডা লাগছে। বমি দলা পাকিয়ে গলা আটকে আছে। টকটক লাগছে গলার মাঝে। বমিটা হয়ে গেলে একটু শান্তি লাগতো, কিন্তু এখন সেটা হচ্ছে না। পরক্ষণে ভাবলো, এই অল্প স্বল্প জ্বর আসলে কিছুই না। সুস্থ অসুস্থ সবই শুধু নিজের কাছে। চোখ বন্ধ করে কপালের উপর হাত রেখে ডুবে যায় অতীতের সেই দিনটাতে। উপমা নিহি আমানের সেদিন হাসপাতালে পাঠিয়ে দিয়ে লিসার কাছে যায় অনল। অনলের বাকি লোকেরা লিসাকে আটকে রেখেছিল। অনল লিসাকে ব্ল্যাকমেল করছিল। অনলের হাতে খুন হবে নাকি খুনের সব দায় নিজের ঘাড়ে নেবে। তৎক্ষণাৎ জীবনের মায়া ছিল লিসার। রাজি হয়ে যায় লিসা। মূলত লিসা রাজি হওয়ার পরই অনল পুলিশকে ইনফর্ম করে। মায়ের খুনি সাজায় লিসাকে। বাড়ির নিচে সুড়ঙ্গ পথে আস্তানাটাকে লুকায়িত রাখে। অনামিকা রহমানকে খুন করার দায় লিসার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। সেই ঘটনা আজ 2 বছর হতে চলল। এই 2 বছরে অনেক কিছু পাল্টে গেছে। আমানের সঙ্গে অনলের সম্পর্ক ঠিক হয়েছে। ভাই ভাই মিলে গেছে। নিহির সঙ্গে হয়েছে বন্ধুত্ব একটা সম্পর্ক। অনল খেয়াল করেছে, এখন অনলের মুখোমুখি হলে নিহি অস্থিরে পড়ে চেহারাটা। এই অস্থিরতার কারণে দুটো হতে পারে। এক, অতীতের অনলে করা বিশ্বাসঘাতকতা, আর নিহিকে মায়ের খুন করতে দেখা। অস্বস্তিতে নিহিকে খুব একটা পড়তে দেয় না অনল। সত্যি বলতে আমানের সঙ্গে নিহিকে দেখলে বুকের ভিতর চিনচিন করে একটা ব্যথা এখনও জেগে উঠে। সহ্য করতে কষ্ট হয়। তার কারণ আজও সে আড়ালে আবডাল শুধু নিহিকেই ভালোবাসে।
অস্বস্তি থেকে নিহিকে দূরে রাখে এবং নিজেকে কষ্ট থেকে দূরে রাখার ব্যর্থ প্রচেষ্টা করেই দু ভাই আলাদা বাড়িতে থাকে। আগের বাড়িটি ভেঙে নতুন করে নির্মাণ কাজ হাতে নিয়েছে আমান এবং অনল। অফিসে আসলে আমানের সঙ্গে দেখা হয়, নিহির সঙ্গে দেখা হয় না বললেই চলে। বলা যায় অনল নিজেই চায় না। মাঝে মাঝে নিজেকে বড্ড একা লাগে তার। একাকিত্ব ঘিরে ধরে, মরে যেতে ইচ্ছে করে তখন। কিন্তু মৃত্যু কি আর এতই সহজ, চাইলেই পাওয়া যায়? চোখ মেলে বড় করে শ্বাস নেয় অনল। চোখের কানিসে হাত দিয়ে দেখে অশ্রুকণা জমা হয়েছে। মৃদু হাসল সে। দরজায় নক করছে তার প্রিয় নীরা। অনল নিজেকে সামলে নিয়ে বলল, আসুন। নীরা দরজা ঠেলে ভিতরে ঢুকে একটা ফাইল রাখলো টেবিলের উপরে। আমানের দিকে তাকাতেই দু চোখ বড় বড় হয়ে যায়। অস্থির হয়ে জিজ্ঞেস করে, আপনার চোখ মুখ এমন লাল হয়ে আছে কেন? আপনি ঠিক আছেন? অনল সোজা হয়ে বসে ফাইল ঘাঁটতে ঘাঁটতে বলে, একটু জ্বর এসেছে। তৎক্ষণাৎ নীরা অনলের কপালে হাত রেখে জ্বর মাপতে গেলে অনল সরে গেল। নীরার দিকে তাকিয়ে বলল, নিজের লিমিট ক্রস করবে না। অনলের কথা অপমানিত অনুভব করে নীরা থতমত খেয়ে দাঁড়িয়ে থাকে। অপমানে চক্ষু মুখে বর্ণ পাল্টে গেছে। জোরপূর্বক মুখে হাসি টেনে বলে, আই এম সরি স্যার, ফাইলটা দেখে রাখবেন, আমি আসছি। নীরা দ্রুত প্রস্থান করল সেখান থেকে। সে চলে যেতে ফাইল রেখে অনল আবার চেয়ার মাথা ঠেকিয়ে বসল। অস্বস্তি হচ্ছে খুব। নীরা মেয়েটা কিছু বলা যায় না। একটু ধমক দিলেই গাঢ় কাজল কালো চোখ জোড়া বর্ষণ আগমন হয়। কখনো কান্না আটকে রাখতে পারে তো কখনো আবার পারে না। এই মেয়েটা কষ্ট পেলে কেন জানি অনলের নিজেরও খারাপ লাগে। তবে এই খারাপ লাগার অন্য একটা কারণ আছে। এই কারণটা যথেষ্ট অনলকে কাবু করছে। নিহির সাথে নীরা মেয়েটার অনেক মিল রয়েছে। চোখ আর চুলগুলো একদম পাল্টানো যাবে। স্বভাবও নিহির মতন। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে নীরা একদিন নিহির মতোই ভীম সাবান দিয়ে আবেল ধুয়ে দিয়েছিল। মূলত সেদিন থেকে নীরাকে চোখে পড়তে অনলের। আর নীরা যে কখন অনলের প্রেমে হাবুডুবু খেতে শুরু করেছে বুঝতেও পারেনি। কখনো বলতে পারে নাকি সেটাও নীরা জানে না। শরীরটা আরও বেশি খারাপ লাগছে। বিশ্রাম না নিয়ে উপায় নেই এখন। ফাইল না দেখে বাড়িতে চলে যাওয়ার জন্য বের হয় অনল। নিশি ভেজা ঘাসের উপর পা ডুবিয়ে একসঙ্গে হাসছে নিহি, উপমার দীপ্ত। তিনজন আবারও একই ভার্সিটিতে ভর্তি হয়েছে। পুরানো বন্ধুত্ব, আড্ডা, প্রাণ ফিরে এসেছে। সংসার ভার্সিটি দুটি সামলাচ্ছে নিহি। সংসার বলতে আর তেমন কি, টুকটুকি আর আছে। নিহি শুধু ওদের সঙ্গে টুকটাক কাজ করে। ভার্সিটি ক্লাস শেষ করে নিহি একবার বাবার বাড়িতে যায়। বাড়িটা এখন আর বাবা নেই। কষ্ট হয় খুব। বাবার কাছে যাওয়ার শেষ ইচ্ছাটা আজ বলা হলো না। একটাবার বাবাকে জড়িয়ে ধরে বলা হলো না ভালোবাসি। নিষ্ঠুরের মতো একা করে চলে গেল। বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে বড় বড় শ্বাস নিয়ে কলিং বেল বাজালো। দরজা খুলে দিল তিতির। নিহিকে দেখে ফুপি ফুপি বলে জড়িয়ে ধরে। তিতিরকে কোলে নিয়ে চুমু খায় নিহি। ভিতরে গিয়ে দরজা লক করে সালেহা বেগমকে ডাকে। আম্মু। সালেহা বেগম ঘর থেকে বের হলো। একগাল হাসি নিহিকে জড়িয়ে ধরে প্রাণ ভরে আদর করে দেন। সমস্ত মুখে চুমু খেয়ে বলেন, আমার ছোট্ট আম্মাজান। মাকে দেখলে কষ্ট হয় খুব। বাবার কথা তখন আর বেশি করে মনে পড়ে। নিহি মাকে জড়িয়ে ধরে বলে, আচ্ছা আম্মু, তুমি আমার বাসায় আসো না কেন? কোথাও যেতে ভালো লাগে না মারে? আমার দেখতে ইচ্ছে হয় না? হয়তো। তখন তো আমার মা আমার কাছেই চলে আসে। বুঝলাম। আর সাথে চলো। কয়টা দিন আমার কাছে থাকবে? না রে মা, আজ নয়, অন্য একদিন যাব। তোমার অন্য একটা দিন কবে আসবে বলো তো? যেই দিন আসবে সেই দিন যাব। এখন খাবি চল। লিমন অফিসে তোমার রান্নাবান্না শেষ করে টেবিলে সাজাচ্ছে। নিধি তিতিরকে কোলে নিয়ে চেয়ারে বসে বলে, যেদিনে আসি সেই দিনই তুমি এত রান্না কেন করো ভাবি? এটা কেমন কথা? আমরা আদরের ছোট ননদের জন্য একটু রান্না করব না? নিহি মিষ্টি করে হাসলো। খাবার মাখতে মাখতে বলল, আচার বানিয়ে দিও তো মা। ভাবি তখন মজা করে বলো, কেন ননদিনী, সুখবর আছে নাকি ভাবি? তোমার শব্দ করে হেসে বলে, কি?
ভাবি কি আসবে নাকি নতুন অতিথি? ধুর যাও, আমি নিজেই তো একটা বাচ্চা। তিতি তখন নিহির গালে হাত রেখে বলল, আরে আমি তোমার বাচ্চা। নিহি হেসে তিতিরের গালের সাথে গাল মেশায়। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ গল্পগুজব করে বাড়িতে যাওয়ার সময় তিতিরকে সঙ্গে নেয়। মাঝে রাস্তায় আমান ফোন করে। নিহি ফোন রিসিভ করতেই আমান বলল, কোথায় তুমি এখন? বাড়িতে যাচ্ছি। ও, আমি অফিসে এসেছি, বুঝেছ? অনলের শরীর ভালো না, জ্বর অনেক। অফিসে আসার আগেই আবুল আর টুকটুকিয়ে পাঠিয়ে দিয়েছিলেন। ফোন দিয়ে খবর নিয়েছিলেন জ্বর নাকি আরও বেড়েছে। তুমি যাও তো একটু ওর বাসায়, আমি একটু পর আসছি। নিহি ইতস্তত করে বলল, আমি যাব? হ্যাঁ, তাড়াতাড়ি যাও। আমার ফোন রেখে দিল। নিহি রিক্সাওয়ালাকে রিক্সা ঘোরাতে বলল, অনলের বাসায় যাবে এখন। বিছানায় সোজা হয়ে শুয়ে আছে অনল। ডাক্তার এসে চেক আপ করে ওষুধ দিয়ে গেছে। আবুল পাশে বসে জলপট্টি দিয়ে দিচ্ছে। টুকটুকি স্যুপ বানাচ্ছে রান্নাঘরে। নিহি আসতেই 30 মিনিটের মতো লাগে। কলিং বেলের শব্দ পেয়ে আবুল দরজা খুলে দেয়। নিহি জিজ্ঞেস করে, জ্বর কমেছে? না আপামনি, জ্বর তো কমতাছে না। চোখ লাল টকটকে হয়ে আছে। নিহি কোনো উত্তর করল না। ভিতরে গেল। অনলে চোখ বন্ধ করে শুয়ে আছে। একটা চেয়ার টেনে অনলের মাথার সামনে বসলো। আবুলকে বলল, আবুল ভাই, আমাকে আধা বালতি পানি এনে দিতে পারেন? হ্যাঁ, পারুম না কেন, আনতাছি। আবুল পানি আনতে যাওয়ার পর নিহি খুঁজে খুঁজে বড় মোটা একটা পলিথিন বের করে। নিহির কণ্ঠস্বর শুনে অনল চোখ মেলে তাকিয়েছে। পাশে বাবু হয়ে বসে আছে তিতির। ওর ছোট ছোট হাত দিয়ে অনলের মাথা জলপট্টি দিয়ে দেয়। তিতিরের দিকে তাকিয়ে হাসে অনল। তিতির জিজ্ঞাসা করে, তোমার কি খুব কষ্ট হচ্ছে পচা আঙ্কেল? অনল আগে হাসি বজায় রেখে বলল, না আম্মু। আবুল পানি আনার পর অনলের মাথার নিচে বালিশের উপর সে পলিথিন বিছিয়ে দিল নিধি। মাথার সম্মুখে বসে মাথায় পানি ঢালে। চুলে হাত বুলাতে বুঝতে পারে মাথা উত্তাপে ঠান্ডা পানি গরম হয়ে যাচ্ছে। প্রায় 20 মিনিটের মতো মাথায় পানি ঢেলে জ্বর কিছুটা কমায়। আবুল পরে তাওয়ালা দিয়ে অনলের মাথা মুছে দেয়। খাটের সাথে হেলান দিয়ে বসিয়ে নিয়ে রান্নাঘরে যায়। টুকটুকিকে জিজ্ঞেস করে, হয়নি আপা? হ আফাজান, হইছে, লইয়া যান। স্যুপ বাটি নিয়ে ঘরে ফিরল নিহি। অনলে খেয়ে নারাজ। নিহি রাগ দেখিয়ে ধমক দিয়ে অনলকে বলে, খাবেন না কেন? না খেলে ওষুধ খাবেন কিভাবে? সুস্থ হতে হবে না? অনলের চোখ মুখ শুকানো, শুকনো ঠোঁটে হাসার চেষ্টা করে, চোখে দৃষ্টি এলোমেলো। তিতির বলে, পুপি, তুমি পচা আঙ্কেলে বকো কেন? দেখছো না আঙ্কেল অসুস্থ? তো নিহি চুপ করে রইল। অনল হেসে বলল, এই বকাটাতে ভালোবাসা খুঁজে নিল মামনি। নিহি ছোট বাক্য বলল, খেয়ে নেন। স্যুপের বাটি হাতে দিতে গিয়ে দেখলো অনলের হাত কাঁপছে। নিজে থেকে সে খেতে পারছে না। নিহিতা নিজেই খাইয়ে দিতে পারবে না, তাই আবুলকে বলল খাইয়ে দিতে। স্যুপ খাওয়া শেষে দিকে আমান আসে। আদর যত্ন করে ছোট ভাইকে ওষুধ খাইয়ে দেয়। এখন অনেকটাই সুস্থ লাগছে নিজের কাছে। আমার রাতে এখানে থাকতে চাইলেও অনল বারণ করছে। নিজেকে সামলে নিতে পারবে বলে জানিয়েছে। অনলের পীড়াপিড়িতে আবুলকে রেখে ওরা বাড়িতে ফিরে আসে। শীতের কুয়াশা সূর্যের অস্ত্র যাওয়াটা দৃশ্যমান হয়নি। এখন চাঁদকে দেখা যাচ্ছে না। কুয়াশার চাদর ঢেকে গেছে ধরণী। হাত বাড়ালি মনে হয় কুয়াশার মাঝে তলিয়ে যাওয়া যাবে। বারান্দায় বসে কুয়াশা দেখল আমান। তিতিরকে ঘুম পাড়িয়ে নিহি আসে। আমানের কাঁধে হাত রেখে বলে, ঘুমাবে না? আমান কাঁধের ওপর থেকে নিহির হাত নিয়ে আমানের উল্টো পিঠে চুমু খেলো। তারপর হাতে টেনে ধরে কোলের উপর বসায়। আমানকে আবেগে লাগছে। নিহিকে জড়িয়ে ধরে কান্না লুকানোর চেষ্টা করছে। আমান চুলের মাঝে হাত বুলাতে বুলাতে, নিহি কাঁদছে কেন? আগের কথা খুব মনে পড়ছে নিহু। বাবা মা নীরবকে খুব মিস করছি। নিহি বুকের ভিতর হু হু করে উঠে, চোখে পানি চলে আসে। বাবা নীরবের জন্য। বাবা তো রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে, না চাইতেও মেনে নিতে পেরেছে। কিন্তু নীরবের মৃত্যুটা যে অনাকাঙ্ক্ষিত। শুধুমাত্র নিহিকে বাঁচাতে ওর জীবন দিতে হয়েছে। নীরবের মৃত্যুটা এখনও মানতে পারেনি নিহি। বুকের ভিতর উতাল পাতাল শুরু হয়। ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করে। এখনও কাঁদলে চলবে না, আমানকে সামলাতে হবে। নিজেকে সামনে নিয়ে আমানের
চোখে পানি মুছে দিয়ে বুকে মাথা চেপে ধরে বলল, কিছু অতীত মিষ্টি হয়, আর কিছু অতীত বিষাদের গ্লানিত। তবে খুব কম মানুষের অতীত সুন্দর হয়। যাদের অতীত সুন্দর হয় ভাগ্যবান, নয়তো ভাগ্যবতী। আর দুনিয়ায় এই ভাগ্যবতী মানুষগুলো খুব কম। আমাদের না চাইতে অনেক অপ্রিয় সত্য মেনে নিতে হয়। আমার নিশ্চুপ নিহি আবারও আমানের চোখে পানি মুছে দিয়ে বলল, এখন চলো ঘুমাবে। আমান বারণ করল না। পরের দিনও অনল অফিসে যায়নি। জ্বরে অনেকটা কমেছে, কিন্তু শরীর দুর্বল। আমান সকালে অফিসে যাওয়ার সময় অনলকে দেখে গেছে আর বারণ করে গেছে কিছুদিন অফিসে না যেতে। অফিসে এসে নীরা মন অস্থির। অনলের জ্বর কমছে নাকি কে জানে। অফিসে এসে তো আসেইনি। অনলকে না দেখে শান্তি পাচ্ছে না। কোনো বাহানায় অনলের বাসায় যাবে সেটা বুঝতে পারছে না। নিজের মনের সাথে যুদ্ধ করে থাকতে না পেরে অবশেষে মন স্থির করলো বাড়িতে যাবে। না হয় বেহাইয়া ভাববে, ভাবুক, তাতে কি শুধু আসা যায়। অসুস্থ কথা বলে ছুটি নিয়ে অনলের বাড়িতে যায় নীরা। দরজা খুলে দেয় আবুল। দরজার পাশে দাঁড়িয়ে নীরা জিজ্ঞেস করে, অনল স্যার বাড়িতে? হ্যাঁ। আপনি কে? আমি স্যারের বিয়ে। ও আহেন, ভিতরে আহেন। নীরা ভিতরে গিয়ে অনলের ঘরে সামনে দরজা লক করে বলে, আসবো স্যার? অনল তখন বিছানা আতশোয়া ফোন চাপছিল। নীরাকে দেখে ঠোঁটে হাসি ফুটে বলে, আরে মিস নীরা, ভিতরে আসুন। নীরা ভিতরে গিয়ে পুরো রুমটা আগে ঘুরে ফিরে দেখল। তারপর পড়ার টেবিলে চেয়ার টেনে নিয়ে বসে বলল, এখন কেমন আছেন স্যার? হ্যাঁ আলহামদুলিল্লাহ, এখন অনেকটা ভালো। অনল আবুলকে ডেকে কফি বানাতে বলল। নীরা তখন বলল, আমি কিছু খাবো না স্যার। তাই বলে হয় নাকি? ব্যাচেলর মানুষ, তেমন কিছু খাওয়াতে পারবো না। নীরা মিষ্টি করে হাসলো মাথায় নুয়ে। তারপর অনলের দিকে তাকিয়ে বলল, বিয়ে কেন করছেন না? বিয়ে করে কি হবে? এটা কেমন প্রশ্ন ছিল? প্রশ্ন যেমনই হোক, উত্তর তো আছে। না নেই? তাহলে আপনার প্রশ্ন কোনো উত্তর নেই। সারা জীবন কি তাহলে সিঙ্গেল থাকবেন? বিয়ে করবেন না? আমি সিঙ্গেল কে বলল? মানে কেউ আছে আপনার? ভয় আটকে নিয়ে প্রশ্ন করে নীরা। অনল ঘোর কাটানো কণ্ঠে বলল, দৃশ্যমান নয় সে। আমার ভালোবাসার মানুষটি আড়ালে, আমি আবডালে থাকি, ভালোবাসি। নীরা মনে আশা আলো উদয় হয়, খুশি খুশি লাগে। এর আগেই অনলের বাড়িতে অফিসের কাজে যেন আসতে হয়েছিল নীরাকে। বেডরুমে অবশ্য আজই প্রথম। নীরা দেখছে অনলের একটা নোট নকশা করে অ্যান লেখা। মনে হলো অনল কি তাহলে আমাকে ভালোবাসে? আনন্দে পাশাপাশি লজ্জা লাগছে। আজ তাহলে মনের কথাটি বলে দিবে সে অনলকে। সে প্রথম থেকে অনলের প্রতি যে ভালোবাসা দানা বুকে জমিয়ে বুনতে শুরু করেছিল তা প্রকাশ আজ করতেই হবে। নীরা ভাবে অনলও নীরাকে ভালোবাসে। নীরা আমতা আমতা করে বলে, একটা কথা বলবো? হ্যাঁ শিওর। মানে কিভাবে বলবো বুঝতে পারছি না। আরে বলুন, সমস্যা নেই। হয়তো কথাটা শোনার পর আমায় বেহায়া মনে হবে, অথবা একটা মেয়ে হয়ে কথাগুলো নিজে বলা ঠিক হচ্ছে কিনা আমি সেটা বুঝতে পারছি না। আপনি বলুন, কোনো সমস্যা নেই। আপনি হয়তো এতদিনে এটা বুঝতে পেরেছেন আমি আপনাকে ভালোবাসি। অনল মৃদু হেসে বলে, কতটুকু জানেন আমার ব্যাপারে? না জেনে ভালোবাসা যায় না। জানলে হয়তো ভালোবাসতে ইচ্ছে করবে না। ভালোবাসছি, ভালোবাসবো। আমি একজনকে ভালোবেসেছি, এখনও তাকে ভালোবাসি। নীরা ভয় হচ্ছে। ভীতিগ্রস্ত হয়ে নীরা প্রশ্ন করে, সে কে? আছে একজন। আমি কি তাকে চিনি? চিনতে পারেন, নাও পারেন। আপনার প্রতি আমার পজিটিভ চিন্তাধারা ব্যবহার দেখে হয়তো ভেবেছেন আমি আপনাকে ভালোবাসি, তাই না? আসলে এই ধারণাটা সত্য নয়। আমি আপনাকে পছন্দ করি, কিন্তু ভালোবাসি না। আপনি প্রায় অবিকল আমার সেই ভালোবাসার মানুষটার মতো দেখতে। আমি দেখেছি আপনি অ্যান অক্ষরটা দেখে আত্মীয় হয়েছেন। মজার বিষয় হচ্ছে তার নামের প্রথম অক্ষর অ্যান। নামের ওই অক্ষরটা আমি আপনাকে নয়, তাকে মনে করে লিখি। তার স্বভাবের সঙ্গে আপনার স্বভাবের কিছুটা মিল আছে বলেই আমি আপনাকে পছন্দ করি। শুধু পছন্দ, অন্য কিছু নয়। তার মানে আপনি আমায় ভালোবাসেন না। প্রথম থেকে আমার কিছু ফল ছিল, নিজের দোষে আমি তাকে হারিয়েছি।
জানেন, সে আমার বলেছিল আমি যেদিন নিজের ভুল বুঝতে পারবো সেদিন অনেক দেরি হয়ে যাবে। সত্যি তাই হয়েছে। আর এতটাই দেরি হয়েছে যে মনের মাঝেও তার নাম খোদাই করে লেখা হয়ে গেছে। সেই লেখা কখনো মুছবে ফেলা সম্ভব নয়, জখম ধরবে না। ভালোবাসার নাম হয়ে চির উজ্জ্বল হয়ে থাকবে। হয়তো কখনো তাকে ভালোবাসি কথাটা বলতে পারবো না, কারণ সেই অধিকার আমি বহু আগেই হারিয়েছি। জানি না আর কখনো জ্ঞাত আমি কাউকে ভালোবাসতে পারবো কি না। নীরা অভিমান স্বরে বলো, আপনি তো বললেন আমি নাকি তার মতো, তাহলে আমায় কেন ভালোবাসতে পারবেন না? এটা সুযোগ দিন। অনল ব্যথিতভাবে মৃদু হেসে বলো, আপনি তার মতো, কিন্তু সে নন। আজও আড়ালে আবডালে আমি শুধু তাকেই ভালোবাসি। নীরার কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট। ভালোবাসা মানুষটার মুখে অন্য কাউকে ভালোবাসা ব্যাখ্যা শোনাটা কষ্টদায়ক। মানুষগুলো বড্ড অদ্ভুত, বড্ড। ছলছল নয়নে সে জিজ্ঞেস করে, সে কোথায় এখন? কথা হয় না? হয়। আরও একটা কঠিন সত্য আছে, সে এখন অন্য কারো। তাহলে তার জন্য আপনি কেন অপেক্ষা করে আছেন? অপেক্ষা করে নেই তো, তার সুখ দূর থেকে দেখি। একটা সময় তাকে পাওয়ার প্রবণতা আমি পাগল হয়ে যাচ্ছিলাম। তার বাবার কাছে পা ধরে তাকে চেয়েছিলাম, তিনি রাজি হননি। অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। রাগে জিতে অপমানে ভালোবাসা মানুষটি বাবাকে মেরে ফেলতো দুবার ভাবিনি। মানে? চমকে জিজ্ঞেস করে নীরা। মানে আমি খুনি, তাকে খুন করেছি, অ্যাক্সিডেন্ট করিয়ে আমি মেরেছিলাম তাকে। একজনকে খুন করে কারো ভালোবাসা পাওয়ার যোগ্য? কথা বলার ভাষা হারিয়ে ফেলল নীরা। অনলের কথা বিশ্বাস করতে পারছে না। জ্বরের ঘরে কি সে আবোল তাবোল বলছে? নীরা তাড়াহুড়ো করে বলে, আমার মনে হচ্ছে আপনার এখন রেস্ট নেওয়া উচিত স্যার। আমি না হয় পরে আসব। আমি ঠিক আছি, আপনি বসুন। অনেক দিন ধরে বুকের ভিতর কথাগুলো পাথর চাপা দিয়ে রেখেছিলাম, আজ আপনাকে বলে শান্তি লাগছে। নীরা উঠতে গিয়েও বসে থাকে। অনল বলে, সে আমায় বলেছিল সে আমায় ঘৃণা করবে না। আমি নাকি তার ঘৃণার যোগ্য না। একদিন তাকে বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছি আমি। তারপর থেকে আমার প্রতি তার অনুভূতি সংমিশ্রণ। সে আমায় ভালোবাসতে পারে না, ঘৃণাও করতে পারে না। এই যে এখন তার সঙ্গে বন্ধুত্ব একটা সম্পর্ক আছে, এটাই অনেক। সত্যি তো এটাই আমি এখনও আড়াল থেকে ভালোবাসি। আর ওই একটা সত্য লুকিয়ে আছে, যেটা তার আড়ালে। কোন সত্য? তো ওই যে ওর বাবার খুনি আমি, ওই অ্যাক্সিডেন্টটা আমি করিয়েছিলাম। বাগানের ফুলগুলোতে আজ নতুন নতুন ফুল ফুটছে। সবগুলো গাছ আমার আর অনল মিলে লাগিয়েছিল। তার কারণে নিহির ফুল পছন্দ। পুরো বাড়িটা বানানো হয়েছে নিহির মন মতো করে। দোতলায় বারান্দা দাঁড়ালে ফুল বাগানটা দেখা যায়। সকাল আর রাতে ভেসে আসে ফুলের মিষ্টি গন্ধ। বিমোহিত হতে হয় নিহিকে। এতক্ষণে বারান্দা দাঁড়িয়ে বাগান দেখছিল আমান। চোখ উপচে পানি আসতেই ঘরে চলে আসে, বারান্দার দরজা লাগিয়ে দেয়। অনলের মৃত্যু 7ম দিন আজ। আমান অন্ধকার রুমে বসে কাঁদছে। নিহি আমানের কাছে গিয়ে বসে, কাঁধে হাত রেখে অসহায় দৃষ্টিতে তাকায়। আমান নিহির কোলে মাথা রেখে বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদছে। নিহির বুকের ভিতর ঝড় বয়ে যাচ্ছে। অজানা কষ্ট বুকের ভিতর হাহাকার করছে। এই অনুভূতির নাম নেই। আমান মাথা হাত বুলিয়ে দেয় নিহির। কাঁদতে কাঁদতে আমান বলে, কেন আমার সঙ্গে এমন হলো নিহু? বাবা মাকে হারালাম, এখন ছোট ভাইকেও। অনল কেন নিজেকে শেষ করে দিল? ওর কষ্টটা কেন ভাগ করেনি বলো? হাসপাতালে ওর শেষ সময়ে করুণ মুখটা আমার চোখের সামনে ভেসে আসছে। শেষ সময়টা আমার ভাইটা হাসার চেষ্টা করছে। ওর ওই হাসি আমাকে ক্ষত বিক্ষত করেছে। কেন সবাই আমায় ছেড়ে যায় বলো নিহু? একটু থেমে ফুপিয়ে ফুপিয়ে আবার বলে, এখন আমার তোমায় নিয়ে ভয় হয়। তুমি ছাড়া আর কেউ নেই আমার। কখনো আমায় ছেড়ে যেও না প্লিজ। দীর্ঘশ্বাস নিয়ে নিহি আমানকে বুকে মাঝে জড়িয়ে নিয়ে বলল, ভয় পেও না, আমি কোথাও যাব না তোমায় ছাড়া। এখন একটু ঘুমাও। আমান নিহির কোলে মাথা রেখে শোয়। মাথায় হাত বুলাতে বুলাতে নিহি মনে মনে বলে, আমায় তুমি ক্ষমা করে দিও আমান। অনেক সত্য তোমার আড়ালে রেখেছি। এই সত্যগুলো
যে তুমি মানতে পারবে না তোমার বাবার খুনি তোমার মা। যাকে এত ভালোবেসেছ সে তোমার আপন মা নয়, সৎ মা। তোমার খুন করতে চেয়েছে সে, আর তোমার মাকে খুনটা আমি করেছি। এগুলো কোনো কিছুই তুমি সহ্য করতে পারবে না। এমনকি তোমার ভাইকেও আমি খুন করেছি। আমার বাবার খুনি বেঁচে থাকার কোনো অধিকার নেই। অনল কেন শেষ মুহূর্তে এসে বলেনি আমি ওকে মারতে চেয়েছি? আমি জানি না কখনো আড়ালে থাকা ওই সত্যগুলো তোমার সামনে আসলে তুমি কি করবে? সব সত্য জানার পর যদি আমায় ঘৃণা করো তাহলে তোমার হাতে মরতেও আমার আপত্তি নেই। তুমি যা চাইবে সেদিন তাই হবে। শুধু একটা কথা বলবো, ভালোবাসি তোমায় খুব। আমান ঘুমিয়ে পড়েছে। নিহি আমানের কপালে চুমু খায়। বালিশে আমানকে শুয়ে দিয়ে চুলে বিলি কাটতে কাটতে ভাবে সেই দিনের কথা, যেদিন অনলকে খুন করেছে নিহি। সেদিন ভার্সিটি থেকে ফেরার পথে অনলের বাড়িতে গিয়েছিল নিহি। বাইরে থেকে নীরা আর অনলের কথোপকথন শুনে আর ভিতরে যায়নি। ভেবেছে গার্লফ্রেন্ড হবে হয়তো, তাই ওদের স্পেস দিয়ে চলে আসার সময় উদ্ধৃত হয়েছে। কানে ভেসে আসে অনলের কথা। শেষ কথাগুলো শুনে বুঝতে অসুবিধা হয়নি ঠিক কোন সত্যটার কথা অনল বলছে। পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছিল। অনলের কথা বিশ্বাস হচ্ছে না। দেওয়ালের সাথে ঠেস দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। কারো সঙ্গে দেখা না করেই, কাউকে কিছু না বলে নিহি বাড়িতে চলে আসে। কোনোভাবেই কোনো কিছুতেই নিজেকে স্বাভাবিক রাখতে পারে না। এরপরে কয়েকবার অনলের সঙ্গে দেখা হয়েছিল। যতবার অনলকে দেখেছে ততবার রাগে জিতে নিজের ওপর নিজের ঘৃণা লাগছে। ভেবে নিয়েছিল হয়তো নিজের এই পৃথিবীকে থাকতে, নয়তো বাবার খুনি। সেদিন রাতের কথা। আমার গভীর ঘুমে নিহি পরনে লাল পাড়ের একটা সাদা শাড়ি, লম্বা কালো চুলগুলো ছেড়ে দেয়। রাত প্রায় 12টার পর অনলে ফ্ল্যাটে যায়। অনল সবেমাত্র তখন নীরার জন্মদিন পার্টি থেকে ফিরেছে। সব সত্য জানার পর নীরা অনলকে ঘৃণা করতে পারেনি। বলেছিল ভালো না বাসলেও যেন বন্ধু হয়ে থাকে। অনল আপত্তি করেনি। নীরা বাহানা করছিল অনল যে নীল পাঞ্জাবি পরে আসে। নীরার আবদারের কাছে হার মানাতে হয়েছে অনলকে। নীরা নীল শাড়ি পরেছিল আর অনল নীল পাঞ্জাবি। আকাশের অবস্থা ভালো না আছে। শীতের সময় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। শীতের মাত্রাও বাড়িয়ে দিচ্ছে আরও। অনলের বাড়িতে গিয়ে দরজা নক করেন নিহি। অনল দরজা খুলে নিহিকে দেখে অবাক হয়। অনল বাড়িতে একা। নিহি তখন অস্থির হয়ে বলে, আমাদের বাড়ি থেকে ফিরছিলাম, মাঝপথে বৃষ্টি পেল, ভিতরে আসো। এত রাতে একা ফিরছিলে? ভাইয়া জানে? বলতে বলতে অনল ভিতরে গেল। নিহি যা পিছু পিছু একটা বড় ছুরি নিয়ে এসে শাড়ির আঁচলের দিকে লুকিয়ে। ভিতরে যেতে যেতে অনল ঘাড় বাঁকিয়ে একবার নিহির দিকে তাকিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। নিহি হাঁটু মুড়ে বসে পড়ে অনলের সামনে। অনলের চোখ দুটো ছলছল করছে। নিহির চোখেও কেন জানি পানি টলমল করছে। নিহি ঠোঁট কামড়ে ধরে শেষ আঘাতটা করে অনলের বুকে। কাঁপা কাঁপা কণ্ঠে নিহি বলে, আপনি আমার বাবার খুনি। কখনো ভাবিনি আপনার এই বুকে আঘাতটা ছুরি দিয়ে করতে হবে আমার। ব্যথা কষ্টে মুখের বর্ণ পাল্টে গেছে অনলের, তবুও মুচকি হাসার চেষ্টা করে। রক্তাক্ত হাত নিহির গালে রাখার চেষ্টা করে। তার আগে রক্তের হাতটা ফ্লোরে পড়ে যায়। আবারও কাঁপা কাঁপা হাতটি তুলে উঠা নিহির গালে ছুঁয়ে দিয়ে ভাঙা ভাঙা গলায় বলে, আড়ালে এতদিন ভালোবেসেছি, এখনও ভালোবাসি তোমায়। পুরো কথাটা সম্পূর্ণ করার আগেই চোখ বন্ধ হয়ে যায়। বড় শ্বাস নিয়ে হাতটি ফ্লোরে পড়ে যায় অনলের। নিহি হু হু করে শব্দ করে কাঁদে। কেন কাঁদে সেই উত্তর তার কাছে নেই। গল্পটি আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আশা করি আপনাদের গল্পটি খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। দেখা হবে নতুন কোনো গল্পের সাথে। সে পর্যন্ত সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন।